আজকের বিশ্লেষণে সবাইকে স্বাগত। একটা সাধারণ বস্তি এলাকা ঠিক কিভাবে এশিয়ার সবচেয়ে ধনী দেশে পরিণত হল সেটাই আজ আমরা জানব। মাত্র কয়েক দশকের ব্যবধানে ৬৫ সালের চরম দারিদ্র্য আর দাঙ্গা থেকে আজকের এই অভাবনীয় বিশ্বজয় সত্যিই রূপকথার মতো। কিন্তু ভাবার বিষয় হল, ভারতের চেয়েও ১৮ গুণ বেশি জনবহুল ছোট্ট একটা দ্বীপ এ অসম্ভবকে সম্ভব করল কিভাবে? পিছনের ইতিহাসটা কিন্তু বেশ নির্মম। বারবার দখলদারিত্ব আর ব্যর্থ সংযুক্তির জাঁতাকলে পড়ে তারা একসময় সম্পূর্ণ একা হয়ে পড়েছিল। মালয়েশিয়া থেকে আলাদা হওয়ার পর তাদের কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না, অরক্ষিত সীমান্ত আর চরম বেকারত্ব ছিল নিত্যসঙ্গী। ঠিক তখনই ত্রাতা হয়ে এলেন প্রধানমন্ত্রী লি কিউয়ান ইউ। বৈদেশিক জোট, বাধ্যতামূলক প্রতিরক্ষা আর বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করলেন তিনি। তাদের জনসংখ্যা ছিল ভীষণ বৈচিত্র্যময়, কিন্তু এই মিশ্রণের কারণেই শুরুর দিকে সেখানে মারাত্মক সব জাতিগত দাঙ্গা সৃষ্টি হয়েছিল। দাঙ্গা থামাতে এলো এক যুগান্তকারী নীতি। প্রতিটি আবাসিক ভবনে জাতীয় জনসংখ্যার ঠিক একই অনুপাতে সব জাতির বসবাস বাধ্যতামূলক করা হল। সহমর্মিতা শেখানোর শুরুটা হয় একদম ছোটবেলা থেকেই। প্রতি ২১শে জুলাই শিক্ষার্থীরা একে অপরের ঐতিহ্যবাহী পোশাক পরে স্কুলে যায়। পরিষ্কারতার প্রশ্নে তারা ছিল জিরো টলারেন্স। যত্রতত্র থুথু বা ময়লা ফেলে $৫,০০০ পর্যন্ত বিশাল জরিমানার নিয়ম করা হয়। এমনকি ১৯৯২ সালে চুইংগাম পর্যন্ত নিষিদ্ধ করা হয়। শহরের পরিচ্ছন্নতার সাথে কখনো কোনো অবস্থাতেই আপোস করা হয়নি। পাশাপাশি বস্তিগুলো পুরোপুরি উচ্ছেদ করা হয়। অবিশ্বাস্য হলেও সত্যি, এখনকার ৮০% মানুষই চমৎকার সব সরকারি বাসস্থানে থাকে। এবার অর্থনীতিতে আসা যাক। জানলে অবাক হবেন, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী, বছরে যার আয় $১.৬ মিলিয়ন বেশি। দুর্নীতি একেবারে শিকড় থেকে উপরে ফেলার এটাই ছিল কৌশল। বিশাল বেতনের পাশাপাশি ঘুষের জন্য রাখা হয় ভয়ঙ্কর শাস্তি। দুর্নীতি দমন ব্যুরোকে দেওয়া হয় সম্পূর্ণ স্বাধীনতা। খোদ মন্ত্রীরাও এর কোনো কাজে বিন্দুমাত্র হস্তক্ষেপ করতে পারতেন না। বিপুল কর না চাপিয়ে টেমাসেক হোল্ডিংসের মতো লাভজনক সরকারি কোম্পানির মাধ্যমে তারা বিশাল জাতীয় সম্পদ তৈরি করেছে। প্রাকৃতিক সম্পদ তো ছিলই না, তাই বিশ্বমানের বন্দর বানালো। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে পরিণত হল বিশ্বব্যাপী বিনিয়োগের মূল কেন্দ্রে। কর্মীদের দক্ষতা রাতারাতি বাড়ানো হল। সস্তা শ্রমের বদলে বায়োটেক আর সেমিকন্ডাক্টর শিল্পে তারা পুরো বিশ্বে আধিপত্য বিস্তার করল। এত বিশাল সাফল্য, অথচ সবচেয়ে আশ্চর্যের বিষয় হল লি কুয়ান ইউ কখনোই নিজের কোনো ভাস্কর্য বানাতে দেননি। একদম লৌহকঠিন শৃঙ্খলায় দেশ শাসন করেছেন তিনি। সবার ধারণা শুনতেন, কিন্তু দিন শেষে তার চাই কেবল বাস্তব ফলাফল। অনেকেই হয়তো একে একনায়কতন্ত্র ভেবে ভুল করেন, কিন্তু আসল ম্যাজিকটা ছিল বাস্তবধর্মী নীতি আর সবার সমান কঠোর জবাবদিহিতা। সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, এই অভাবনীয় রূপান্তর থেকে অন্যান্য উন্নয়নশীল দেশগুলো ঠিক কোন নীতিগুলো কাজে লাগাতে পারে?